ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। নির্বাচনের আলোচনা কিন্তু প্রতিদিনই জমছে। আগের দিনের চেয়ে আর একটু বেশি করে জমছে। আগামীকাল মানে আজকেই আসলে প্রধান উপদেষ্টা বেলা 12টায় বক্তব্য রাখবেন সংবাদ সম্মেলনে। কি বলবেন আমরা জানি না। আশা করা যাচ্ছে গণভোটের তারিখ বলতে পারেন। আর যে বিষয়টি আজকের দিনের যে আপডেট নির্বাচনের, যদি এভাবে বলা যায় যে অবশেষে শাপলাকলি বলা যেতে পারে, কিন্তু এনসিপি শেষ পর্যন্ত শাপলার সাথে কলিটাও মেনে নিল। নির্বাচন কমিশনও শেষ পর্যন্ত অন্তত শাপলা নামটাকে তাদের প্রতীক তালিকায় প্রবেশ করালো। এখন প্রশ্ন থেকে যায় আবার আরেকটি বিষয়, সেটি হলো জোটের, বড় দলের জোটে ছোট দলের প্রতীক নিয়ে নির্বাচন আর উচ্চকক্ষ পিআর, এই দুটি বিষয় আপাতত একটু চাপা পড়লেও আসলে জুলাই সনদের পরে এই দুটি বিষয়ের কি অবস্থা, এটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চকক্ষ পিআর ও প্রতীক। একই সঙ্গে এটি জানিয়ে রাখি, জুলাই সনদ নিয়ে এতদিন বিএনপি মহাসচিব সহ তাদের সিনিয়র নেতারা বলছিলেন। আজকে বিএনপির শীর্ষ নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি খুব কড়াভাবে বলেননি, তবে খুব দৃঢ়ভাবে অনেকটা হতাশা প্রকাশ করেছেন যে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছিলেন সেটি নিয়ে এমনটি হবার কথা ছিল না। এবং আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন, দুটি টার্মস, সেটি হলো গুপ্ত স্বৈরাচার। আমি এটা জানতে চাইব, ডক্টর মোহাম্মদ ফয়েজউদ্দিন MBA, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে আছেন। আপনার কাছেই জানতে চাইব গুপ্ত স্বৈরাচার বলতে তারেক রহমান কী বলেছেন, আপনি বুঝতে পেরেছেন কিনা। এবং আরমান হোসেন, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের তো আজকে থেকে আপনারা প্রতীক পেলেন। দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে, নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করা হচ্ছে বললেন তারেক রহমান। শাপলাকলিতেই রাজি নবীন দল এনসিপি, লড়াইয়ের চ্যালেঞ্জ ধানের শীষকে। আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে শাপলাকলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে। জনতার মধ্যে ইতিমধ্যেই শাপলা প্রতিষ্ঠিত হয়েছে। 300 আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। একদল সংস্কারকে ভিস্তি দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। মাথাচাড়া দিচ্ছে দেশ বিরোধী সেই শত্রুরা, নেতাকর্মীদের প্রতি ফখরুলের সতর্কতা। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতেও সেই মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। গণভোট হলে 80% হ্যাঁর পক্ষে পড়বে, দাবি জামায়াতের তাহেরের। বড় দলের তারকা প্রতীক না পাওয়ায় ক্ষোভ বিএনপি সমমনা ছোট দলে, ইসির সিদ্ধান্তের ভূয়সী প্রশংসায় একমত এনসিপি জামায়াত। এবং জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় হত্যা মামলায় ইনু হানিফ সহ 4 জনের বিচার শুরু। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শুনছিলেন শিরোনাম। ডক্টর মোহাম্মদ ফয়েজউদ্দিন MB, আপনাকে দিয়ে শুরু করি। আরমান হোসেনকে তো বলবোই, তাদের প্রতীক নিয়ে আলোচনা করব। তবে যেহেতু শেষ যে আপডেটটি রাজনৈতিক আপডেট রয়েছে সেটি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে। তারেক রহমান, আমি যদি তার সুস্পষ্ট লাইন বলি, জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। এবং তিনি একটি কথা বলেছেন যে সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে। গুপ্ত স্বৈরাচারকে ঠেকিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন। গুপ্ত স্বৈরাচার বলতে কি? ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা বাস্তবে যেটা মনে করছি, গুপ্ত স্বৈরাচার যারা আজকে পারিপার্শ্বিক রাজনীতির থেকে অদৃশ্য, আমার মনে হয় আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আর আশা করি আমাদের
দর্শকরাও সেটাও বুঝতে অসুবিধা হবে না যে গুপ্ত স্বৈরাচার কারা, যারা বিগত 17 বছর জাতির যে জাতীয় সংকট সৃষ্টি করেছিল, যে কাউকে কথা বলতে দেওয়া যাবে না, কাউকে রাস্তায় নামতে দেওয়া যাবে না, তাদের রাজনৈতিক কোনো চলতে দেওয়া যাবে না, কার্যকলাপ চলতে দেওয়া যাবে না, তাদেরকে ইঙ্গিত আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ইঙ্গিত করেছেন বলে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে মানে একই ধরনের আশঙ্কা তো প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে করলেন। এই জায়গাটায় আমি পরিষ্কার হতে চাই যে কেন মনে হচ্ছেন যে এই তাদের এই গুপ্ত স্বৈরাচারের থেকে কোনো ধরনের সংকট আসতে পারে বা কোনো ধরনের ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে? আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত স্বৈরাচারী গভর্নমেন্ট প্রবাসে বসে দেশের বিরুদ্ধে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, এবং তারা চাচ্ছে যে দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে দেশে যাতে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয়, সেই জিনিসটা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশের জনগণ সর্বদা উজ্জ্বল, তারা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার পক্ষে তারা সর্বত্র কাজ করে যাবে, এবং দেশের বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাই চাচ্ছে যে সবাইকে নিয়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন যাতে দেশে প্রতিষ্ঠিত হয়, এবং দুনিয়ার প্রত্যেকটা দেশ যাতে আমাদের এই ডেমোক্রেসি ফলো করতে পারে, সেই হিসাবে সবাইকে নিয়ে আগামী যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য, আমার মনে হয় সবাইকে নিয়ে সেই নির্বাচন সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আচ্ছা, আমি আরেকটু আপনার সাথে কথা বলবো। আপনি 3 দিন হলো লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। এটি আসলে সবাই জানতে চাচ্ছে, আপনারাও বলছেন অ্যাক্টিং চেয়ারম্যান ঠিক মানে সরাসরি বলি কবে নাগাদ তিনি দেশের মাঠে এই যে আমাদের আরমান হোসেন আছে, তারাও কিন্তু অন্য দলের হলেও তাদেরও আগ্রহ আছে যে তিনি আসুক, তিনি আসেন। আমার মনে হয় তরুণ থেকে শুরু করে তার দলের সমর্থক থেকে শুরু করে সবারই আগ্রহ যে তারেক রহমান মাঠে আসবেন। সেটি কবে নাগাদ দেশবাসী দেখতে পারবেন বা তার সমর্থক? ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্য। আমার মনে হয় দেশ যখন একটা শৃঙ্খলার ভিতরে চলে আসবে এবং ওনার নিরাপত্তার সহ যাবতীয় কার্যক্রম যখন সুষ্ঠু হয়ে যাবে, আমরা আশা করছি নভেম্বরের শেষের দিকে হয়তো উনি চলে আসবেন। এটা ডিপেন্ড করবে আপনাদের আশঙ্কাটা কি, তার নিরাপত্তা নিয়ে কি ধরনের আশঙ্কা একটু জানতে পারি কিনা? আপনারা অবশ্যই অবগত আছেন, পৃথিবীর প্রত্যেকটা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে রাজনৈতিক পরিস্থিতি, আপনারা জানেন যে পাকিস্তানের সাবেক প্রাইম মিনিস্টারের উপরে কীভাবে নির্মমভাবে ওনাকে অ্যাসাসিনেট করা হলো। সেই হিসাবে আমাদের প্রতিবেশী সহ আমাদের বহির্বিশ্বে আজকাল যে অবস্থা চলছে, এটার বিবেচনার পরিপ্রেক্ষিতে ওনার যখন নিরাপত্তা নিশ্চিত হবে তখনই উনি ইনশাআল্লাহ অচিরেই দেশে পৌঁছে যাবেন, দেশের মানুষের সাথে সাক্ষাৎ করবেন। জি, আরমান হোসেন, আপনাদের জানি না আজকে এনসিপি ডে ফর এনসিপি কিনা, আপনারা শাপলাকলি প্রতীকটা আগে আমাকে দেন, কেমন প্রতীক হবে, কেমন ছবি হবে এটি? ধন্যবাদ আপনাকে। দেশে বিদেশে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। শাপলাকলির প্রতীকটা কেমন হবে, আমাদের আজকে তো আপনি জানেন আমরা শাপলাকলির প্রতীকটা অ্যাকসেপ্ট করেছি আমাদের নির্বাচনী প্রতীক হিসেবে। শাপলাকলির প্রতীক নিয়ে আমরা আগাবো। তো শাপলাকলির যেটা হয় যে প্রতীকের যে ভিজুয়ালাইজেশন, যেটা একটা থাকে পাতার উপর পানিতে পাতার ভাসমান এবং উপরে প্রস্ফুটিত শাপলা ফুল। তো সেটাই আর কি আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এবং নির্বাচন কমিশনের সাথে আমাদের যে কমিউনিকেশন, আমরা সেটাই জানিয়েছি। তাদের পক্ষ থেকেও হয়তো এরকমই আমরা একটা রঙের রং নিয়ে খুব একটা সমস্যা হবে না।
আমাদের কোনো যেটা সুনির্দিষ্ট রং দেয়া নির্দিষ্ট রং নিয়ে এখনো ফাইনালাইজেশন হয়নি। নির্বাচন কমিশন তো সোফার জাস্ট তফসিলে শাপলা কলির প্রতীকটাকে অন্তর্ভুক্ত করেছে। এখন সেই জায়গা থেকে আমরা যখন নির্বাচন কমিশনের শাপলার প্রতীক চেয়ে আবেদন করেছি, শাপলার প্রতীকের বিভিন্ন ধরন, বিভিন্ন আকৃতি নিয়ে আমরা তাদেরকে একটা ভিজুয়াল ডকুমেন্ট আমরা তাদেরকে দিয়েছিলাম, যেখানে শাপলার প্রতীকের বিভিন্ন ছবি ছিল, বিভিন্ন ধরন প্রকৃতি নিয়ে আমরা তাদেরকে সেটা প্রেজেন্ট করেছি। এখন নির্বাচন কমিশন থেকে আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে শাপলা যে ফুল, সে প্রস্ফুটিত শাপলা ফুলটা সেখানে থাকবে, এবং কলি বলতে আমরা যেটা বুঝি পানিতে ভাসমান পাতার উপর শাপলা ফুল, সেটাই হচ্ছে এই প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হবে। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা এটাই থাকবে। নির্বাচন কমিশনের সাথে এটা হয়তো আমাদের ফার্দার ডিসকাশনে ক্লিয়ার হয়ে যাবে। শাপলার হলো দুটি রং আমাদের দেশে, একটি লাল এবং একটি সাদা। আমাদের জাতীয় প্রতীক যেটি সেটি হলো সাদা শাপলা। আপনারা কোন রঙের দিকে ঝুঁকবেন বা কোন রঙের দিকে চিন্তা করছেন? আমরা শুরু থেকে যেটা বলে আসছি, আমরা শাপলা ফুলটাই শুরু থেকে চেয়েছি, এবং সাদা শাপলা ফুল যেটা আমাদের দেশে কমন, এবং যেটা সবচেয়ে বেশি ব্যালট পেপারে তো এখন পর্যন্ত আমি জানি যে সাদা কালো থাকবে, কিন্তু আপনাদের মূল চিন্তা কি, কোন রঙের কথা ভাবছেন আপনারা? আমাদের মূল চিন্তা ছিল সাদা, এখনো যদি বলি সাদা শাপলা। আমরা সেটা আগেও বলেছি যে আপনার যখন শাপলার প্রতীকটা আমরা চেয়েছি, শাপলা ফুল প্রতীক চেয়েছি, আমরা কিন্তু সাদা শাপলার প্রতীকটাই আমরা তাদেরকে বলেছি, আমরা সেটার জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম। এবং পরবর্তীতে যখন নির্বাচন কমিশন সাদা শাপলা ফুল নিয়ে আমাদেরকে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে ছিল বা আইনগতভাবে আমাদেরকে বঞ্চিত করছিল, সেক্ষেত্রে তখন আমরা বলেছি যে লাল শাপলাও আমরা যদি হয় এটাও আমরা নিব ইনশাল্লাহ, যদি এটা আমাদেরকে অ্যালাউ করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের পজিশন ক্লিয়ার ছিল, এবং আমরা যখন বর্তমানে যেহেতু শাপলা কলি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবেই যেন সাদা রঙের শাপলা ফুল যেটা থাকবে সেটাই যেন আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়। তো শুরু থেকে আমাদের যেটা নির্বাচন কমিশনের সাথে যেখানে আমাদের দূরত্ব ছিল, সেটা হচ্ছে নির্বাচন কমিশন কোনো আইনগত ব্যাখ্যা ছাড়া শাপলা ফুল আমাদেরকে বরাদ্দ দেয়নি, এবং শাপলা কলিটা যদি আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, আজকে আপনি দেখেছেন আমাদের নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিং, সেখানে কিন্তু আমরা একটা জিনিস বলেছি যে আইনগতভাবে শাপলা ফুল কেন আমরা পাবো না, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, এবং এখানে কোনো লিগ্যাল বেসিস নাই যে কেন এনসিপিকে শাপলা ফুল দেওয়া যাবে না। কারণ জাতীয় প্রতীকের কথা বলা হয়েছিল, শাপলা ফুল জাতীয় প্রতীকের অংশ, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যখন দেখেছি ধানের শীষ যেটা জাতীয় প্রতীকের একটি স্পষ্ট একটি অংশ, সেটা বিএনপি ধারণ করছে, বিএনপিকে দেওয়া হয়েছে। জাতীয় প্রতীকের অন্যতম একটি অংশ হচ্ছে তারা, তো সেটা হচ্ছে জেএসডিকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এনসিপি কেন শাপলা পাবে না, সেটার কোনো উত্তর বিএনপি দিতে পারেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তফসিলে অন্তর্ভুক্তকরণ নিয়ে, মানে কোন প্রতীক তফসিলে আসবে সেটা নিয়ে নির্বাচন কমিশনের কোনো সুস্পষ্ট বিধি নীতিমালা কিছুই নাই। এখন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সে যখন একটি দলকে নির্বাচনী প্রতীক দিবে বা কি নির্বাচনী প্রতীক সে দলের জন্য বরাদ্দ রাখবে, সেটার একটা তো নীতিমালা থাকা উচিত। এখন ঘুম থেকে সকালে উঠে আমি মগ, বালতি আর ওই টুথপেস্ট দেখছি, আর এটাকে আমি আমার নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলে নিয়ে আসলাম, সেটা কিন্তু কোনোভাবে আইনগতভাবে আমার মনে হয় না যে জাস্টিফাইড। তো সেক্ষেত্রে আমরা এটাও বলেছি নির্বাচন কমিশনকে যে আপনারা প্রতীক বরাদ্দ করার ক্ষেত্রে একটা স্পষ্ট নীতিমালা নিয়ে আসুন। সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ওয়েট, সাংবিধানিক প্রতিষ্ঠানের যে কার্যক্রম, সেটা অবশ্যই আইনগতভাবে শুদ্ধ, এবং আইনগতভাবে সেটার এক স্ট্রং বেসিস থাকা উচিত, সেটা আমরা বলেছি। তো ধানের শীষ তো অন্তত বিএনপির যদি ৭৮-৭৯ সাল থেকে ধরি, আর তার আগে ন্যাপ ভাসানির কথা যদি ধরি, ৫০ বছরের উপরে ধানের শীষের ব্র্যান্ডিং। শাপলাকলি ধানের শীষকে চ্যালেঞ্জ দিয়েছে, মানে কেমন চ্যালেঞ্জ দিচ্ছেন আপনারা? ধানের শীষকে কেমন চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান? না, আমরা তো যেটা বলেছি এবং এক্সপেক্ট করি, সামনে যে নির্বাচনী ফাইট হবে, সামনে যে রাজনৈতিক লড়াই হবে, সেখানে শাপলাকলি এবং ধানের শীষের মধ্যেই। আচ্ছা, আপনারা আসলেই ৩০০ আসনের প্রার্থী দিবেন, বা আপনাদের কি ৩০০ আসনের প্রার্থী প্রস্তুত আছে? ৩০০ আসনে আমাদের প্রার্থীরা কাজ করছেন। দল গঠন হয়েছে ১ বছরও হয়নি, খুব রিসেন্টলি, মানে ৭-৮ মাস আগেই তো দল গঠন হয়েছে। দল গঠনের পরে আমাদের এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক যারা রাজনৈতিক নেতা, কেন্দ্রীয় নেতা হোক, আঞ্চলিক নেতা হোক, তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা নিয়ে কাজ করছেন। তাদের ক্যাপাসিটিতে, তাদের অঞ্চলে তারা ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ডে যাচ্ছেন, জনগণের সাথে সংযোগ করছেন, এবং সেই জায়গায় তারা কাজ করছেন। এখন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো আমাদের সক্ষমতা, আমাদের কার্যক্রম সেটা চলমান। পরবর্তীতে ফাইনালাইজ করবো কী হবে সেটা হয়তো ফাইনালি ডিসাইড করা হবে, বাট ৩০০ আসনের প্রার্থীদের ক্ষেত্রে এনসিপি পুরোপুরি প্রস্তুত। মানে কোনো জোট করছেন না, আপনারা একাই লড়বেন? এখনো পর্যন্ত আমাদের জোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বা কোনো জোটে যাচ্ছি এই ব্যাপারে কোনো অবস্থান নেই পার্টির। স্টিল নাও এনসিপি এককভাবে, স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এবং ৩০০ আসনেই নির্বাচন করার প্রক্রিয়া এবং
নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এনসিপি আগাচ্ছে? আমি একটু ফয়জুদ্দিনের কাছে আসতে চাই। প্রার্থীদেরকে নিয়েও বিএনপির প্রার্থীর বিষয়েও কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান কথা বলেছেন। কি অবস্থায় আছে এখন? আপনি তো একদমই তার কাছ থেকে এসেছেন, তার সিদ্ধান্ত কেমন, তিনি কেমন পরামর্শ দিচ্ছেন এবং দল কিভাবে আগাচ্ছে? আপনারা জানেন বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, দেশের সরকার গঠন করার মতো ক্যাপাসিটি রাখে বিএনপি। তা বিএনপির প্রত্যেকটা আসনে 6, 7, 8 জন, 10 জন, এমনকি 10-15 জনও কোনো আসনে আছেন। তো যোগ্যতার ভিত্তিতে যারা চেয়ারম্যান সাহেব যেটা চাচ্ছেন, যাদের যোগ্যতা আছে, যারা ক্লিন ইমেজের মানুষ, যারা মাঠে ছিলেন এবং রাজনৈতিক দূরদর্শিতা আছে, তাদেরকেই হয়তো চেয়ারম্যান সাহেব শেষ পর্যায়ে দেশ থেকে রিকমেন্ডেশন, স্থায়ী কমিটি আছে, স্থায়ী কমিটির মাননীয় নেতৃবৃন্দ দেখবেন এবং তাদের সাথেই পরামর্শ করে হয়তো আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আমি জানি না আপনি এটি নিয়ে আলোচনা করেছেন কিনা। সেটি হলো যে বিএনপির কিন্তু জোট না থাকলেও তারা যুগপৎ আন্দোলনে বেশ কয়েকটি দলকে নিয়ে এগিয়েছেন এবং সেক্ষেত্রে কতগুলো আসন তারা যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে দিতে পারেন, এরকম কি কোনো আভাস দিয়েছেন কিনা? এটা ডিপেন্ড করবে যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপরে, যারা যুগপৎ আন্দোলনে ছিল। এটা আমাদের স্থায়ী কমিটি, মাননীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং মাননীয় চেয়ারম্যান সাহেব আলোচনার ভিত্তিতে যে আসন উপহার দিতে পারবে তাকেই তো ওনারা মনোনীত করবেন সেই আসনে। আচ্ছা আরমান, আমি যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে উচ্চকক্ষ পিআর ও প্রতীক, মোটামুটি আপনাদের প্রতীকের ঝামেলাটা গেল। যেটা শুনছি যে এই ছোট দলরা জোটে যে প্রতীকের ব্যবহার করতে পারবে না, এটিও মনে হয় এক ধরনের সমাধানের দিকে এগিয়েছে, আমি যতটুকু আমরা শুনলাম। তো আমি এখন আসতে চাই যে এই গণভোটের ব্যাপারে হয়তো বা আমরা আগামীকালকে কোনো একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাবো, কিন্তু এখন এই উচ্চকক্ষ পিআর এই দুইটা কি অবস্থানে আছে আসলে? আচ্ছা, বিএনপি কিন্তু আপনারা তো সই করেননি, এই জন্য আপনারা সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন, কিন্তু বিএনপি কিন্তু বারবারই বলছে যে বিএনপির সাথে যে কথা বলা হয়েছিল সেটি কিন্তু রাখা হয়নি। এত বড় মানে তারা বলছে যে এত বড় প্রতারণা কি সরকার করতে পারে কিনা? আপনাদের কি অবস্থান? আচ্ছা, আপনার প্রশ্নের প্রথম অংশ যদি উত্তর করি, যেটা হচ্ছে উচ্চকক্ষের কি অবস্থান, সেটা জানা যাবে হচ্ছে আমাদের জুলাই সনদের অধ্যাদেশের যে খসড়া দিল ঐকমত্য কমিশন সরকারকে, সেখানে আপনি দেখতে পাবেন যে হচ্ছে সনদে যে প্রস্তাবগুলোতে দলগুলো একমত হয়েছে সেই প্রস্তাবগুলোকেই ওই অধ্যাদেশে রাখা হবে এবং যখন গণভোট হবে সেই প্রস্তাবগুলোর উপরই গণভোট হবে। সেখানে নোট অফ ডিসেন্টের কোনো অবস্থান নেই, নোট অফ ডিসেন্টের কোনো জায়গা নেই সেই প্রস্তাবে বা গণভোটের প্রশ্নে। তো উচ্চকক্ষর গঠনের ব্যাপারে যে জায়গায় বিএনপির দ্বিমত ছিল সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন। তো নোট অফ ডিসেন্ট সেখানে বিএনপির মানে তাহলে বিএনপি দিল, সেই জায়গাটা কিভাবে খোলাসা হবে? আমি বলছি। তো সেখানে যেটা হয়েছে যে ঐকমত্য কমিশনের 32টি দলের মধ্যে 24টি দল সেখানে একমত ছিল পিআর পদ্ধতিতে 100টি আসনে উচ্চকক্ষ গঠন করা হবে। সেখানে বিএনপির দ্বিমত ছিল যে তারা পিআর পদ্ধতিতে না, এফপিটিপি যে সিস্টেম, কনভেনশনাল সিস্টেম, সেটাতে তারা হচ্ছে উচ্চকক্ষ গঠন করতে চায়। তো সেই জায়গা থেকে ঐকমত্য কমিশন যেটা করেছে যে জুলাই সনদ অধ্যাদেশ যেটা জারি করছে সেখানে গণভোট মানে নোট অফ ডিসেন্টের কোনো স্কোপ রাখেনি। কারণ একটা জিনিস প্রথমত বুঝতে হবে যে নোট অফ ডিসেন্ট দিয়ে আসলে কোনো সনদ হয় না, চার্টার হয় না। একটা চার্টারের মেইন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে যে আপনার চার্টারের যারা পক্ষ, যারা পার্টি, তারা একটা কমন পয়েন্টে আসবেন। যদি কমন পয়েন্টে আসতে পারেন সেটা একটা সনদ হয়, সেখানে একটা চুক্তি হয়। আর যদি কমন পয়েন্টে আসতে না পারেন সেটা কিন্তু আর চুক্তি হতে পারে না। এটা কন্ট্রাক্ট অথবা এগ্রিমেন্টের একটা ফান্ডামেন্টাল রুল। তো সেই জায়গা থেকে আরেকটা বিষয়, দ্বিতীয় প্রশ্ন যেটা আসে, গণভোটে যখন এই ঐকমত্য কমিশনের এই জুলাই সনদটা আসবে এবং জনগণ যদি সেটাকে হ্যাঁ ভোট দিয়ে পাশ করে, সেখানে আপনি হ্যাঁ ভোটকে কীভাবে অগ্রাহ্য করবেন? নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি এই দেশের জনগণের যদি এককভাবে জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে পজিটিভ মতামত থাকে
তারা যদি এইটার ব্যাপারে সহমত থাকে, সেক্ষেত্রে আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে তো সেটাকে অগ্রাহ্য করার সুযোগ নেই। তো ঐকমত্য কমিশন তার জায়গা থেকে যেটা প্রপার স্টেপ ছিল সেটাই নিয়েছে, যে সনদের ক্ষেত্রে যেখানে মেজরিটি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, 20 থেকে 25টি 26টি রাজনৈতিক দল একমত হয়েছে, সেখানে তারা সেই সনদের প্রস্তাবটাকে সরকারের কাছে পাঠিয়েছে এবং গণভোটে সেই প্রস্তাবটিই যাবে। যদি গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে ওই প্রস্তাবগুলো পাশ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা প্রস্তাবই পরবর্তী সংসদ পাশ করতে অথবা সেই অনুযায়ী সংস্কার করতে বাধ্য থাকবে। এবং এটাই যেটা ছিল প্রপার স্টেপ, প্রপার লিগ্যাল স্টেপটাই ঐকমত্য কমিশন নিয়েছে। দ্বিতীয় যেটা প্রশ্ন আসছে যে আপনার এই বিএনপি যেটা বলছে জুলাই ঐকমত্য কমিশন এটা প্রতারণা করলো কিনা বা বিএনপির কথা মতো সনদটা হয়নি, আপনাকে যেটা দেখতে হবে, আপনি 32টা রাজনৈতিক দল নিয়ে ঐকমত্য কমিশনে বসলেন, সেখানে এনসিপি আছে, জামাত আছে এবং অন্যান্য রাজনৈতিক দল আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আমলে, ফ্যাসিবাদের আমলে যথেষ্ট সংগ্রাম করেছে, তারা লড়াই করেছে রাজপথে। এখন একটা প্রশ্নে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল একমত এবং তারা বাস্তবতার নিরিখে এবং রিজনিংয়ের মাধ্যমে সেই প্রস্তাবগুলোতে একমত হয়েছে, সেখানে আপনি দাম্ভিকতার কারণে সেই যৌক্তিক প্রস্তাবে একমত হবেন না, সেটা জায়গায় আপনার রাজনৈতিক দীনতা প্রকাশ পায়। এবং বিএনপি সেই জায়গাতে আমার মনে হয় যে এখন বর্তমানে স্ট্রাগল করছে। উচ্চকক্ষের প্রস্তাবের ব্যাপারে যদি আসেন, এটা কম বেশি আমরা সবাই অ্যাগ্রি করি যারা পলিসি নিয়ে কাজ করছে, পলিটিক্স নিয়ে কাজ করছে, যে উচ্চকক্ষ যদি গঠন করতে হয় সেটা পিআরের মাধ্যমে করতে হবে। আদারওয়াইজ আপনি এই নিম্নকক্ষের একটা রেপ্লিকাকে উচ্চকক্ষে নিয়ে আসবেন, সেটাকে আবার আপনি দেশের ফাইন্যান্স, তারপরে আরও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে সেটাকে ব্যবহার করবেন, এটা অর্থের অপচয়, সময়ের অপচয় এবং আমাদের অ্যাবিলিটির অপচয় ছাড়া আর কিছুই না। এটা কিন্তু সবাই কম বেশি অ্যাগ্রি করে। তো বিএনপি সে জায়গায় যেটা করেছে যে তারা এক প্রকার দাম্ভিকতা এবং এক প্রকার দম্ভ দেখিয়ে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে তারা রাজি হয় নাই। এখন আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, যদি বিএনপি যদি পিআর পদ্ধতিটা মেনে নিত উচ্চকক্ষে, সেক্ষেত্রে কিন্তু এই জুলাই সনদ কেন্দ্রিক বা নোট অফ ডিসেন্ট নিয়ে যে জটিলতা দেখা দিচ্ছে তা অনেকটা কিন্তু সলভ হয়ে যেত, বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা হয়তো বিএনপি মেনে না নিলে তাকে জোর করে মানিয়ে নেওয়াটার মতো বিষয় কি ঠিক হচ্ছে? জোর করে মানিয়ে নেওয়া যদি এভাবে টার্ম করা হয় সেটা সঠিক না, কারণ এই যে সনদের প্রস্তাবগুলো 84টা প্রস্তাবে কিন্তু গণভোটে যাচ্ছে। ঠিক আছে, জোর করে শব্দটা আমি উইথড্র করলাম। তাকে এইটা ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করা হচ্ছে কিনা? ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করা হচ্ছে। আপনি জনগণের যেটা ইচ্ছা, জনগণের যেটা চাহিদা এবং জনগণের যেখানে সমর্থন আছে সেটাই বাস্তবায়ন করতে বাধ্য, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি নির্বাচন করছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি সংসদে আসবেন। এবং এই গণভোট যেটা হবে সামনে জুলাই সনদকে কেন্দ্র করে, জনগণ যদি সেখানে চায় যে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠন হবে, সেখানে জনগণের একটি রাজনৈতিক দল হয়ে আপনার কোনো সুযোগ নাই জনগণের ইচ্ছার বাইরে গিয়ে নিজের মতামতকে প্রাধান্য দেন, কারণ আপনি জনগণের প্রতিনিধিত্ব হয়েই কিন্তু জনগণকে সার্ভ করছেন। তো এখানে রাজনৈতিক দলের স্বার্থের চাইতে, রাজনৈতিক দল কেন্দ্রিক স্বার্থকেন্দ্রিক চিন্তার চাইতে জনগণ কি চায়, জনগণের মতামত কি এবং জনগণ কোনটাকে প্রায়োরিটাইজ করছে, সেটাই হচ্ছে বিএনপির ফোকাস করা উচিত বা আমাদের সবারই ফোকাস করা উচিত। আমি একটু ছোট্ট একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে আমি আপনার কাছে এই বিষয়গুলোর জবাব চাইব। 1 মিনিটের বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ফয়জুদ্দিন, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি লন্ডনে দীর্ঘদিন থাকেন, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, হয়তোবা আমি আপনি নাম জানি, কিন্তু আসলে এই দুটো কিভাবে কাজ করে এটি আপনি জানেন। বাংলাদেশে যে আলোচনাটা ঐকমত্য কমিশনের মাধ্যমে যে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে এবং উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যে ধারণাটা আসছে, আমি একটু প্রথমে তুলনামূলক বিশ্লেষণ জানতে চাই, পরে আপনাদের দলের বা বিএনপি আসলে এই বিষয়ে কোন অবস্থানে আছে সেটি ঠিক। আসলে বাংলাদেশের যে উচ্চকক্ষের ধারণাটা এখন পর্যন্ত এস্টাবলিশড হলো, এর সাথে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সের তুলনামূলক একটু বিশ্লেষণ যে আসলে কি। ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে হাউস অফ কমন্স দেশ চালায় এবং হাউস অফ কমন্সে 551 জন বা 53 জনের মতো সদস্য আছেন এবং হাউস অফ লর্ডে প্রায় 886 জনের মতো মেম্বার আছেন। তো পিআর পদ্ধতি যেটা, হাউস অফ লর্ডটা হলো এক্সপার্টিসদের কার্যক্রম। যে সমস্ত বিল
নিম্নকক্ষ যেটা দিয়ে সমাপ্তি করতে পারে না, সেই সমস্ত বিলগুলা আপার হাউসে, যেমন আমাদের হাউস অফ লর্ডে রেফার হয়। তো এই ধারণার থেকেই হাউস অফ দুই কক্ষ টু টায়ার পার্লামেন্টের ধারণা আসছে। টু টায়ার পার্লামেন্ট এটা টোটালি ডিপেন্ড করবে এক্সপার্টিস, প্রত্যেক দলের এক্সপার্টিসদের উপরে। এবং এটা আমাদের ইংল্যান্ডে হাউস অফ লর্ডে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে। এই কমিটির মাধ্যমে আমাদের ওইখানে হাউস অফ লর্ডের মেম্বার প্রত্যেক দল তাদের এক্সপার্টিসদের নমিনেট করে, এবং এই হাউস অফ অ্যাপয়েন্টমেন্ট কমিটি যদি তাদের স্ক্রুটনির পরে ওরা যদি দেখে যার প্রত্যেকের যোগ্যতার ভিত্তিতে। তো আমাদের দেশে যেটা আমি জানতে পারছি, আমাদের এখানে 100-র হাউস অফ আপার হাউস যেটা হবে, এবং আমি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে একটা গাইডলাইন হাউস অফ আপার হাউসের যেটা আমরা মানে বিএনপির অবস্থান যেটি এখন পর্যন্ত বিএনপি তো আপার হাউসের পক্ষে, যে বিএনপি আপার হাউস করবে। এবং আপার হাউসের নির্বাচন পদ্ধতিতে আসলে বিএনপির এটা আমার যেটা ধারণা, এটা হবে নট পেয়ার পদ্ধতিতে, এটা এক্সপার্টিসের ভিত্তিতে হবে। যেমন আমরা যারা এক্সপার্টিস তাদেরকে হয়তো 40% আমার ধারণার থেকে আমি রিকমেন্ড করেছি, এবং আঞ্চলিক প্রতিনিধি 30% থাকবে, এবং সংরক্ষিত আসন যারা সংখ্যালঘু মহিলা, বিভিন্ন বিশ্বাসে ফেইথ গ্রুপ, তাদের জন্য 20%, এবং প্রাক্তন অফিসার যারা রিটায়ার এক্সপার্টিস আছেন, যেমন অবসরপ্রাপ্ত বিচারক, আমলা, শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা, এবং যারা সমাজে খুব প্রতিষ্ঠিত তাদেরই নিয়ে 10%। এই 100% যদি করা হয় নট পেয়ার, দলের বিভিন্ন সেক্টর থেকে প্রত্যেকটা দল যারা নির্বাচিত হবে তাদের এক্সপার্টিস তারা হয়তো এখনও ডিসাইড হয় নাই যে আমাদের মতো ইংল্যান্ডের মতো যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি, এটা হয়তো এখনও ডিসাইড হয় না। এটা মাননীয় রাষ্ট্রপতি অথবা যিনি প্রাইম মিনিস্টার হবেন সংশোধিত বিলে যখন আসবে তখন হয়তো ওনারা এটা। তার মানে আপার হাউসে কোনো নির্বাচনের প্রয়োজন নাই, বিএনপি এই বিষয়টি ভাবছে। এটা তখন কোন পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে, যিনি প্রাইম মিনিস্টার হবেন, প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার এবং জনগণের মতামতের উপরে ভিত্তি করে। সেক্ষেত্রে বিরোধী দলীয়রা আপার হাউসে কয়টা আসন পাবে? এটা ডিপেন্ড করবে রেশিওর উপরে, ডিপেন্ড করবে যারা বিরোধী দল যে পরিমাণ রেশিও সিট পেয়েছে এই পরিমাণই হয়তো, যেমন আমাদের সংরক্ষিত আসনের মতো, এটা তো ডিপেন্ড করবে নারী সংরক্ষিত আসন, হ্যাঁ এই মতোই হয়তো ডিপেন্ড করবে। এটা ডিপেন্ড করবে পার্লামেন্টের উপরে, পার্লামেন্ট এবং ক্যাবিনেটের উপরে, এবং মাননীয় প্রাইম মিনিস্টারের উপরে যখন আসবে নতুন সরকার। অর্থাৎ আপনারা মনে করেন যে আপনাদের প্রস্তাবটা এরকম হওয়া উচিত? এই যে দীর্ঘদিন পলিসি লেভেলে কাজ করেছি এবং পলিসি ইমপ্লিমেন্টেশন কাজ করেছি, এবং বিভিন্ন সংস্থায় কাজ, আমার অভিজ্ঞতার থেকে আমি মনে করি যে এইভাবে হয়তো দিলে দেশের রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনতে পারবে। আচ্ছা, অন্যান্য দলগুলোও কিন্তু আপনারা যা বলছেন তার বাইরে না, তারা শুধু এটি বলছে যে আসন সংখ্যা কত হবে সেটি মাঠের যে ভোট সেই ভোটের আনুপাতিক হারে নির্ধারণ করা হলো। এরপর প্রয়োজনে দলগুলো এখন তারা কোনো শিক্ষাবিদকে দিচ্ছেন, কি সামরিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা নাকি অন্যান্য বিশেষজ্ঞকে দিবেন সেটি দেওয়া যায়। কিন্তু পিআরের ক্ষেত্রে মানে মাঠের ভোটের সাথে এটার সম্পর্কের জায়গায় আপনাদের আসলে বিরোধিতা কেন? শুনেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 17 বছরে নেপালের পার্লামেন্টে 13 বার সরকার পতন হয়েছে। পিআর পদ্ধতি যেটা আমাদের ইউরোপের বিভিন্ন দেশে, আপনি জানেন ইউরোপের বিভিন্ন দেশে বছরে 3 বার করে সরকার, কিন্তু এটা তো অত্যন্ত ব্যয়বহুল সরকার পরিবর্তন। যেহেতু আমাদের একটা সিস্টেম ইমপ্লিমেন্টেশন এটা প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠিতের ভিতরে আমরা পরবর্তীতে যদি দেখা যায় তখন কোন পরিস্থিতি তখন মোকাবিলা হবে।
এখন তো যে পদ্ধতিতে আমাদের সরকার ছিল এই পদ্ধতিতে গিয়ে অন্তত এই দুর্যোগপূর্ণ সময়ে তো একটা রাষ্ট্রের এটা পার্লামেন্ট গঠন করা দরকার, পার্লামেন্ট কন্টিনিউ, এবং ইট ইজ সংস্কার ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের দেশেও তো টার্মের আগে অনেক সময় সরকার পরিবর্তন হয়। ব্রিটেনে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ঋষি সোনাকের মেয়াদের আগেই ছাড়তে বাধ্য, এবং ইভেন এখনকার যে গভর্নমেন্ট আছে স্যার কেস্টন, এটাও যে কোনো সময় ফল করতে পারে। তো এটা ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। সেক্ষেত্রে বাংলাদেশে এটাই সমস্যাটা কি? পিয়ার পদ্ধতি খুব ব্যয়বহুল হবে, এটা ফিজিবল না এর জীবনে। পিয়ার পদ্ধতি দিতে হলে গভর্নমেন্ট বেসলাইন স্টাডি দিতে হবে, ফিজিবিলিটি স্টাডি দিতে হবে, অনেক কিছু করে পিয়ার পদ্ধতি দিতে হবে। কিন্তু বর্তমান যে আমাদের সংবিধান অনুযায়ী যদি ইলেকশন হয়, যেই সরকার গঠন করুক, অবশ্যই আমরা আশা করি যে বৃহত্তম দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। তো এটার উপরে ডিপেন্ড করবে যে আপার হাউস কিভাবে হবে। তাও জনগণকে নিয়ে আপনাদের মতো আমি আরমানের কাছে আসতে চাই, যেটি ফয়জুদ্দিন বলছেন একটি বিষয় আমি ফয়জুদ্দিনের সাথে একমত, আপনিও নিশ্চয়ই একমত হবেন যে যেটি ইউরোপে যেভাবে সরকার পরিবর্তন হয়, এটার ইউরোপের সরকার পরিবর্তন হওয়া, ইউরোপের রাজনৈতিক কালচার, পলিটিক্যাল কালচার ওই সব দেশের এবং সেই দেশের ভোটারদের ভোট প্রয়োগ, এই সব কিছুর সাথে আমাদের বিস্তর ফারাক, এবং অর্থনৈতিক দিক দিয়েও সেই দেশগুলোর সাথে আমাদের বিস্তর ফারাক, এটি নিঃসন্দেহে কেউ অস্বীকার করবে না। কিন্তু সেক্ষেত্রে আমাদের এই পিআর পদ্ধতিটা খুব কি প্রয়োজন আছে? ধন্যবাদ। আমি আমার সম্মানিত সহজ আলোচকের দুইটা বিষয়ে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। উনি যেটা বললেন যে পিআর পদ্ধতি আমাদের সরকারকে ডিস্টেবিলাইজ করবে, সরকার পতনের মতো বিষয়গুলোকে ত্বরান্বিত করবে, সে জায়গাটার সাথে দ্বিমত পোষণ করি এই কারণে যে আমরা কথা বলছি উচ্চকক্ষে পিআর নিয়ে, আমরা নিম্নকক্ষে কিন্তু পিআরের কথা বলছি না। নিম্নকক্ষে 300 আসনে সরাসরি ভোটের মাধ্যমে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তারাই নিম্নকক্ষে বসবেন। উচ্চকক্ষের বর্তমান জুলাই সনদ বলেন, সাংবিধানিক যে বিধান বলেন, কোথাও এরকম সুযোগ নেই একটা সরকারকে ডিস্টেবিলাইজ করার মতো বা একটা সরকারের পতন নিয়ে আসার মতো এরকম কোনো ক্যাপাসিটি উচ্চকক্ষের নেই। আপনি সংবিধান অনুযায়ী যদি দেখেন, নিম্নকক্ষের অধিকাংশ সদস্যের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী কিন্তু তার পদে থাকতে পারেন না, তাকে পদত্যাগ করতে হয়। উচ্চকক্ষের কিন্তু এরকম কোনো ফাংশনারিজ নাই। আমরা যে উচ্চকক্ষের কথা বলছি তার ফাংশনারি 3টা। একটা হচ্ছে সে আইনের রিভিউ করবে, যেটা নিম্নকক্ষ পাশ করবে, সে সংবিধান সংশোধন নিয়ে কাজ করবে, নিম্নকক্ষ যদি সংবিধান সংশোধনের বিল পাশও হয় উচ্চকক্ষে সেটা র্যাটিফাই করবে, সেটাকে অনুমোদন দিবে। থার্ড হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বা বৈদেশিক চুক্তিকে সে অবজারভেশন করবে, সেটাকে সে স্ক্রুটিনি করবে। তো এই যে ফাংশনারি উচ্চকক্ষে, সেখানে সরকারের পতন, সরকারকে অস্থিতিশীল করা, তাকে দুর্বল করা, এরকম কোনো ফাংশনারিজ কিন্তু উচ্চকক্ষের নেই। তো আমি পুরোপুরি ব্যাপার সাথে এই কথার সাথে দ্বিমত। উচ্চকক্ষে পিয়ার হলে যে দেশে অস্থিতিশীলতা বাড়বে অথবা সরকার পতনের হার বেড়ে যাবে, এই বিষয়টার সাথে কোনো বাস্তবতা বা যৌক্তিকতা নেই। তবে এই জায়গায় সঠিক, নিম্নকক্ষে যদি পিয়ার হয়, যেটা জামাত দাবি করছে, সেক্ষেত্রে সরকারের অস্থিতিশীলতা, সরকার পতনের মতো ঘটনা সেটা বাড়তে পারে এবং দেশের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে, সেটা আমি একমত। কারণ বাংলাদেশের মতো একটি দেশে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং যে কালচার, পলিটিক্যাল কালচার, সেক্ষেত্রে নিম্নকক্ষে পিয়ার কোনো একটা শক্তিশালী সরকার তো গঠন করতে দিবেই না, এবং সেই সরকারকে ফাংশন করার সুযোগও নষ্ট করে ফেলবে। তো সেই জায়গা থেকে এনসিপি আগে থেকে বলে আসছে যে আমরা উচ্চকক্ষে পিয়ার চাই। উচ্চকক্ষে পিয়ার চাওয়ার ক্ষেত্রে আমাদের যৌক্তিক দাবি, আমরা ঐতিহাসিক আমাদের যে রাজনৈতিক পরিক্রমা সেটার মাধ্যমে আমরা ব্যাখ্যা করেছি। আমরা বলেছি 2008 সালে যে নির্বাচন হয়েছে সেখানে যদি দেখা যায় বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের ডিফারেন্স ছিল 16%, কিন্তু যখন আমরা আসনের দিকে যখন লক্ষ্য করি, বিএনপি এবং আওয়ামী লীগের দল এবং জোটের যে ভোট আসনের যে ডিফারেন্স সেটা ছিল প্রায় 230টি আসন। 14 দলীয় জোটের আসন ছিল 262টি, বিএনপি সমমনা জোট মিলে পেয়েছে 30টি আসন। তো সেক্ষেত্রে কিন্তু এটা যদি উচ্চকক্ষ যদি থাকতো 2008 সালের নির্বাচনের পরে, এবং সেখানে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যদি আপনার বিএনপি এবং আওয়ামী লীগের সংসদ সদস্যরা থাকতেন, সেখানে কিন্তু এই যে পঞ্চদশ সংশোধনীর মতো স্বৈরাচারী কিছু সংবিধান সংশোধন বা স্বৈরাচারী যে আইনগুলো প্রণয়ন করা হয়েছিল সেগুলো কিন্তু প্রণয়ন করতে আওয়ামী লীগ পারত না, এবং সেখানে আওয়ামী লীগের এককভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠা
স্বৈরাচারী যে একটা আচরণ সেটা অনেকটাই কিন্তু কন্ট্রোল করা যেত। আমরা উচ্চকক্ষে পিয়ারের কথা বলছি এই কারণে যে নিম্নকক্ষে যেন কোনো সরকার স্বৈরাচারী যেন না হয়ে উঠতে পারে, তারা যেন ভুল সিদ্ধান্ত নিয়ে দেশকে বিপদে বিমজ্জিত করতে না পারে, সেক্ষেত্রে উচ্চকক্ষ কাজ করবে। আমি ওনার আরেকটা পয়েন্টের সাথে দ্বিমত পোষণ করেছি, যেটা হচ্ছে বিশেষজ্ঞ নিয়ে আসলাম উচ্চকক্ষে, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়ে আসলাম বা নারীদের নিয়ে আসলাম, সমস্যা নেই, এটা খুব ভালো প্রস্তাব। কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে যদি আমি ওনাদেরকে না আনতে পারি, বা নিম্নকক্ষে যেভাবে হচ্ছে আসন ব্যবস্থা আছে সেইভাবেই যদি নিম্নকক্ষের রেপ্লিকা হিসেবে উচ্চকক্ষে নিয়ে আসি, তাহলে এই বিশেষজ্ঞ সংখ্যালঘু প্রতিনিধিত্ব অথবা নারীর যে প্রতিনিধিত্ব এটা আসলে কোনো ইম্প্যাক্ট রাখবে না। তারা নিজের দলের যে এজেন্ডা সেটাকেই সার্ভ করবেন, দলের যে একটা পজিশন তার বাইরে গিয়ে নিজের যে পজিশনটা এক্সপোজ করা, নিজের পজিশনটা রিপ্রেজেন্ট করা, সেটা তাদের এই সুযোগটা থাকবে না। তো এই বিশেষজ্ঞ বলেন বা সংখ্যালঘুদের নারীদের প্রতিনিধিত্বের কথা বলেন, সেটা যখন আমি পিআর পদ্ধতির মাধ্যমে নিয়ে আসব তখন তাদের একটা স্বতন্ত্র পজিশন নেওয়ার সুযোগ আছে এবং এই উচ্চকক্ষ ইটসেলফ একটা স্বতন্ত্র বডি হিসেবে কাজ করতে পারবে। এটা নিম্নকক্ষের রিপ্লিকা হবে না, কোনো দলের একটি বিশেষ ক্ষেত্র হিসেবেও এটাকে পরিচিত করা যাবে না তখন। সো উচ্চকক্ষের ফাংশনারিজ, উচ্চকক্ষের ইফেক্টিভনেস এবং বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সবকিছু বিবেচনায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটসের মাধ্যমেই উচ্চকক্ষের গঠনটা ম্যান্ডেটরি। আমরা আবার একটা বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। দর্শক আমরা কথা বলছিলাম উচ্চকক্ষ প্রতীক নিয়ে। আমি ফয়জুদ্দিন আপনার কাছেও আসতে চাই, জুলাই সনদ নিয়ে এই স্বাক্ষর করার না করা নিয়ে রীতিমতো তো বিএনপি নিজেদেরকে প্রতারিত হওয়ার কথা বলছে। আপনার কেন মনে হচ্ছে যে আপনার প্রতারিত হচ্ছেন? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দর্শকরা অবগত, এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রত্যেক দিন খোঁজখবর রাখেন, জুলাই সনদ সবাইকে নিয়ে জুলাই সনদ হওয়ার কথা ছিল, কিন্তু এর অত্যন্ত দুর্ভাগ্যক্রমে কিছু কিছু দল জুলাই সনদে এখনও স্বাক্ষর করেন নাই। সেই হিসাবে মনে হইতেছে যারা যুগপৎ আন্দোলন অনেকগুলো দল একত্রিত করে পুরা স্বৈরা শাসনের অবসান ঘটিয়েছিল, কিন্তু এই পরিপ্রেক্ষিতে এখনও অনেক দল বাইরে রয়ে গেছেন। সেই হিসাবে বিএনপি মনে করছে যে তারা হয়তো, তো এই শব্দটা আর একটু মাইল ভাষায় বললেই আর একটু সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা মনে করি। কি প্রতারিত হওয়ার মাইল ভাষায় কি বলতে চাচ্ছেন আপনি? তাহলে ওনারা হয়তো এগ্রি হন নাই, অস্বীকৃতি জানাচ্ছেন। সেই হিসাবে আমরা মনে করব যে তারা অচিরেই তাদের দলের ভিতরে কনসালটেশন আলাপ আলোচনার মাধ্যমে এটাতে শেষ পর্যায়ে আরমানের কাছে জানতে চাই, জুলাই সনদে কাদের কাদের ছবি থাকছে আর বঙ্গবন্ধুর ছবি থাকলে সমস্যাটা কি? বিষয় হচ্ছে কি, জুলাই সনদের যে বিষয়টা বিএনপি নিয়ে আসছে যে হচ্ছে এই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে বঙ্গবন্ধুর ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি হচ্ছে প্রত্যেকটি সরকারি অফিসের দপ্তরে থাকবে, এটা খুবই আমি মনে করি মিসরিপ্রেজেন্টেশন বা ফ্যাক্ট টুইস্টিং। কারণ আপনি যদি দেখেন ঐকমত্য কমিশনে জুলাই সনদে যদিও সংবিধানের 4-এর ক বিষয়টি আসেনি, কিন্তু এক্সটার্নালি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে কিন্তু অপিনিয়ন চাওয়া হয়েছিল যে 4-এর ক এর যে সংশোধন বা সংস্কার সে ব্যাপারে তাদের মতভাব কী। এবং আমি একদম সিউরিটি দিয়ে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল চায় যে এই সংবিধানে একটা ব্যক্তির ছবি প্রতিটি অফিসে প্রতিটি দপ্তরে ম্যান্ডেটরিভাবে লাগানোর যে নিয়ম এটা না থাকুক। বিশেষ করে আওয়ামী লীগের এই শেখ মুজিবুর রহমানের ছবি না থাকুক, এটা সবগুলো রাজনৈতিক দল একমত। তো প্রবলেমটা হচ্ছে জুলাই সনদে এই প্রস্তাবটি নাই। কিন্তু এই ব্যাপারটা এমন না যে হচ্ছে পরবর্তী সংসদ, নির্বাচিত সংসদ সংবিধান সংশোধনের মাধ্যমে এটি পরিবর্তন করতে পারবে না, এমনটি নাই। কিন্তু বিষয়টা বিএনপি যেভাবে রিপ্রেজেন্ট করছে যে জুলাই সনদ যেহেতু সংবিধানের 4-এর ককে অ্যাড্রেস করেনি বা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগানোর বিষয়টা যেহেতু তারা অ্যাড্রেস করেনি, তার মানে হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি সব জায়গায় হয়তো লাগাতে হবে, ম্যান্ডেটরি এবং এটা মাস্ট, এরকমভাবে তারা রিপ্রেজেন্ট করছে। কিন্তু এই জিনিসটা তারা এড়িয়ে যাচ্ছে যে যখন যে দলই রাজনৈতিক দল ক্ষমতায় আসুক তারা সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই সংবিধান সংশোধনের মাধ্যমে 4-এর ক অনুচ্ছেদটি বাদ করে দিতে পারে, এটা সংশোধন করতে পারে, এই সুযোগটা আছে। কিন্তু
ওই যে বিএনপির কথা যেটা বলেছিলাম যে তারা জুলাই সনদটা এখন বর্তমান তারা যেভাবে প্রত্যাশা করেছে সেভাবে হয়তো আগাচ্ছে না, অধ্যাদেশটা তাদেরকে হতাশ করেছে, সে জায়গায় কিভাবে না ভোটটাকে প্ররোচনা করা যায়, না ভোটকে কিভাবে বাড়ানো যায়, সেজন্য তারা ওই সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকছে না, বিএনপি এরকম প্রচারণা করছে। এই ফ্যাক্ট টুইস্টিংগুলো বিএনপি করছে সোশ্যাল মিডিয়ায়। আপনি যদি দেখেন এটা তারা জুলাই সনদে না ভোট দেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে আসছে, যে জুলাই সনদে যদি জনগণ হ্যাঁ ভোট দেয় তাহলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না। মানে একদম মানে ভুল তথ্য এগুলো আমার দেওয়া হচ্ছে। আমার 30 সেকেন্ড সময় আছে, আপনার কোনো যুক্তি খণ্ডন আছে কিনা আরমানের কথা? ভাই যেটা বলছেন যে জুলাই সনদে বিএনপি সবসময় জনগণের প্রত্যাশা, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে কাজ করে যাচ্ছে এবং বিগত 3 সরকারই ছিল বিএনপি সবসময় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু নির্ধারণ করে দেয় এবং আগামীতেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বিএনপি কাজ করে যাবে। ধন্যবাদ আরমান হোসেন, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ফয়েজউদ্দিন এমবিএ। দর্শক, আমরা সেটি চাই যে মতপার্থক্য মতানৈক্য থাকবে, তবে একটি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে খুব দ্রুত বাংলাদেশ একটি নির্বাচিত সরকার পাক। একটি নির্বাচিত সরকারের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছে বাংলাদেশ, বাংলাদেশের ভোটাররা, বাংলাদেশ জাতি অপেক্ষা করছে। সেই জায়গার সেই প্রত্যাশাটি পূর্ণ হোক, সেই আবেদন রেখেই শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।